অবশেষে এই পালের চর আসলাম। পালের চর এসে এমন একজন মানুষের সাথে দেখা হলো, সেটা আমি কখনো কল্পনা করি নাই। এই যাক, শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে এবং দোয়া করি। আমার ওস্তাদ, তো এখানে আমার ওস্তাদ আসার সময় একটা জিনিস বলছিল যে আপনি আসার সময় আমার জন্য একজোড়া বোট নিয়ে আসেন। সেটা বোটটা কেন নিয়ে আসতে বলছে সেটা হলো এখানে সাপের উপদ্রব অনেক, এর জন্য এই ওস্তাদের জন্য এবং বসের জন্য এই বোট নিয়ে আসছি। সেটা হলো এই যে আনবক্সিং করা হচ্ছে এখন। এই যে বোট। ওস্তাদ আসসালামু আলাইকুম। ভাই জি, আপনি যদি উস্তাদ বলেন আমি খুব লজ্জা হয়ে যাচ্ছি। কেন? একটু সামনে আসেন না, কাজে তো আপনি আমার থেকে আগায় অনেক, এর জন্য আপনাকে আমার উস্তাদ বলতে হয়। যখন মিডিয়ায় কাজ শুরু করছেন তখন হয়তো আমি মিডিয়া বুঝতামই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো অনেক সিনিয়র মানুষ, আপনি আশু মামা। জি জি, তো আপনারা চিনছি একটু পরে, আশু মামার আগে চিনছি। জি জি। তো বাংলাদেশের যে সব মিউজিক ভিডিও হয়েছে বিশেষ করে জি 2000 সালের আগে পরে যে মিউজিক ভিডিও গুলো হয়েছে, জি, এগুলো আপনারা করছেন। জি জি জি, অনেক করছেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে শুরুই করছি আমরা। আপনারা শুরু করছেন, মানিক ভাই এডিটিং করতে। জি জি। এরপরে আমি যে পাইছি সৈয়দ আলী হাসান লিটন ভাই। জি জি, আমাদের লিটন ভাই। হ্যাঁ লিটন ভাই, খোকন ভাই, খোকন ভাই, হ্যাঁ হ্যাঁ, এই বাবুল ভাই যে মোহনা রিপিতে কাজ করে। জি জি জি। তো এই যে আপনাদের এই গ্রুপটাই কিন্তু বাংলাদেশের মিউজিক ভিডিও নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরাই চালাই রাখছি। তখন আমরাই পাটুয়াটুলিতে এইগুলো আমরা এই কন্ট্যাক্ট নিয়ে এই কাজগুলো করতাম এবং এইগুলোই আমরা মার্কেটে ছাড়তো তারা কোম্পানি। আপনাদের বার্তা কোন জায়গায় মোর সেটা আবার আমি জানি। আচ্ছা আচ্ছা। যখন মনে করেন আমাদের দূরবীন ব্যান্ডের শহীদ ভাই আছে, জি, তো শহীদ ভাই আপনারা অনেকেই চিনেন, ওই এক জীবন এত প্রেম পাবো। জি 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 জি। শহীদ ভাইয়ের আরেকটা পরিচয় আছে। শহীদ ভাই যে হচ্ছে, ওনারা হচ্ছেন দাদা গ্রুপ আছে না আমাদের, হ্যাঁ, চিটাগংয়ের বিখ্যাত গ্রুপ আছে দাদা গ্রুপ। সেই দাদা গ্রুপের মালিক হচ্ছেন শহীদ ভাইরা। হ্যাঁ, তো শহীদ ভাইরা দূরবীন ব্যান্ড করলো। ওই সময় রবীন্দ্র সরোবর আছে ধানমন্ডিতে, তো ওখানে দেখতাম আমাদের শহীদ ভাই আর হচ্ছে আরিফিন রুমি, ওরা একসাথে থাকতো। তো পরবর্তীতে শহীদ ভাইয়ের সাথে তো আমার পরিচয় হয়েছে, কাজ করছি, শহীদ ভাইয়ের বাসাও যাইতাম। তো সব মিলে শহীদ ভাইরা করলো কি, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তখন এই গান যখন তারা চায়নার থেকে নকল করে করলো, এই আমাদের আলম ভাই, আশু মামা, খোকন ভাই, লিটন ভাই, হ্যাঁ, ওনাদের ভিডিও করার ধারণায় চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কারণে পাটুয়াটুলি মারি খেয়ে গেল। এরপরে সিএমবি বা এই যে সাউন্ডটেকের মারি খেলো, জি সিরিজ, এই আধুনিক ভিডিও গুলো, বিশেষ করে আমরা ধ্রুবদার কথা বলতে পারি, ধ্রুব মিউজিক স্টেশন। জি জি জি। তো ধ্রুব মিউজিক স্টেশন এবং শহীদ বেরা মিলাই কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জ করলো। জি জি জি। তো তখন আমি নতুন মিডিয়ায় আসছি আর কি। আচ্ছা, এর আগে তো আপনি কলেজে পড়ালেখা করছেন? আমি ঢাকা কলেজে পড়তাম, পড়ার সময় আমি ঘুরতাম। তো আজকে ভিডিও দেখে বলি, একটু চরে আছি, এটা পালের চর, শরীয়তপুর, জাজিরা। আচ্ছা আচ্ছা। তো আলম ভাইরে আমি নিজেই বলছি, ভাই আসেন আমরা কিছু করি। তো আমি যখন ঢাকা কলেজে পড়তাম 2004-05 সালে, তখন আমি নাটকের পিছিয়ে দৌড়াইতাম। আচ্ছা, নাটক করতে যে জাহিদ হাসান ভাই, তকির আহমেদ ভাই, এদের পিছিয়ে আমি তকির আহমেদ ভাই কম, জাহিদ হাসান ভাই আর হচ্ছে শহীদ হাসান সেলিম ভাই, তারপরে হুমায়ুন ফরিদি, ওনার সাথে আমার পরিচয় ছিল। আচ্ছা আচ্ছা, ফরিদি ভাইয়ের সাথে পরিচয় ছিল। এবং সে আমাকে সহযোগিতা করার জন্য করছিল, আমি নিজেই নিতে পারিনি সেটা। আচ্ছা, এখন খুব মিস করি। এটা কি কলেজ জীবনে? কলেজ জীবনে। আচ্ছা। পরবর্তীতে হুমায়ুন আহমেদের সাথে আমার পরিচয় হয়। হুমায়ুন আহমেদ আমার লেখা নাটক দেখে বলছে আমি খুব ভালো সংলাপ লিখি, এটা বলছিল। তো বলছে সাজানো হয় না, কিন্তু সংলাপগুলো খুব সুন্দর। আচ্ছা। তো এই মাথার পোক থেকে আর কি টেলিভিশনে কাজ শুরু করলাম 2009 সালের শেষ দিক থেকে। আচ্ছা আচ্ছা। তো 2009 সালে যখন আমি মাই টিভিতে কাজ শুরু করি, তখন যে পাইছি একজন এডিটর, মানিক ভাই। আচ্ছা। তো আমার তখন ধারণা ছিল যে এডিটর অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং খুব সম্মানের জায়গা। কিন্তু আমি যাওয়ার পরে ভাবছি যে আসলে এডিটিং করাটাই মানে একটা বিশাল পোস্ট, বিশাল কাজ। আচ্ছা আচ্ছা। অবশ্যই সম্মানের বলছি। আচ্ছা। কিন্তু পরবর্তীতে মানিক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে দেখলাম যে আসলে এডিটিং একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ। তো এইভাবে যাইতে যাইতে 10 বছর পরে গিয়া হঠাৎ করে আমি একটা বাসা চেঞ্জ করলাম, যাই দেখি যে সেখানে আপনারে পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2-3 মাস দেখলাম যে মানিক নামে কিন্তু আমার একটা ভাগ্না আছে। আপনার ভাগ্নার কথাই তো বলতেছেন। আমার ভাগ্নার কথাই বলতেছেন। তো আমি হঠাৎ করে কথা বলতে বলতে শুনলাম যে আপনার ভাগ্নেই মানিক ভাই। ও আচ্ছা আচ্ছা। ওইভাবে আপনার সাথে পরিচয়, তারপর তো আমাদের পারিবারিক সম্পর্ক। যদিও আমরা একই এলাকায় থাকতাম অনেকদিন। আচ্ছা আচ্ছা। এখন তো আমি ঢাকা ছেড়ে দিছি, আপনাদের যন্ত্রণায় থাকতে পারি নাই। আচ্ছা আচ্ছা। না, এটা জানি কেমন হয়ে গেল না। না, আমি এটা মিস করি না। আচ্ছা। কারণ আমার একটা শখ ছিল মিডিয়া। আমাদের কি মিস করেন না? আমি মূল মিডিয়ার কাউরে মিস করি না। আচ্ছা আচ্ছা। ভাই ব্রাদার মিস করি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আছে না কাউরে কোনো সময় মিস করি না। যেমন আরিফিন রুমির সাথে আমার চমৎকার সম্পর্ক ছিল, এখনো আছে। কিন্তু তার মানে আমি মিস করি না। কেন মিস করি না? আমার ওই শখটা না করোনার কারণে এবং আমাদের বাস্তবতার কারণে আমি ভুলে গেছি। আচ্ছা। যে আমাদের আরেকটা জিনিস আমি একটু বলে নেই,
সেটা কি আপনি রিঙ্কু ভাইকে দেখে কি জীবনটা চেঞ্জ করলেন নাকি? না, রিঙ্কু ভাই দেখে না। রিঙ্কু ভাই তো আমি রিঙ্কু বাড়িতে গেছিলাম, তো আমি গেছিলাম নওগাঁ আমাদের জেমস ভাইয়ের বাড়িতে। আচ্ছা আচ্ছা, জেমস ভাইয়ের বাড়িতে যখন আমি গেলাম তখন চিন্তা করলাম যে রিঙ্কু ভাই তো গ্রামে আছে, ফোন দিলাম, ফোন ধরে নাই। পরে আমি এমনি গেলাম, যাওয়ার পরে বাড়িতে পাইলাম, তো পাওয়ার পর বললাম যে ফোন টোন ধরেন না, তো বলছে যে ফোন কই থাকে, আমি তো অসুস্থ। তো তখন ওকে একটা ভিডিও করছিলাম, এখন থেকে অনেক টেলিভিশন ভিডিও করতেছে, আপনাকে দেখেই কিন্তু করতেছে, এতদিন কিন্তু কোনো ক্যামেরা ওখানে যায়নি, ওখানে যায় নাই। জি, তো এই রিঙ্কু ভাই, তারপর আমি সালমার বাড়িতে গেছি, সালমা বিউটি, ওরা কিন্তু খুব কাছের মানুষ আমার। হ্যাঁ, আপনি বাংলাদেশে মাই টিভিতে লাইভ প্রোগ্রাম করতেন, আপনি মাহমুদুল হাসান এবং সবাই আপনাকে চিনে, আমিও চিনি এবং আমি খুব ভালোবাসি আপনাকে। আমার সৌভাগ্য, আমি প্রায় 190টা লাইভ প্রোগ্রাম করছি গানের। জি জি, আর রেকর্ড করছি কত শত, এটা আমার কোনো হিসাব নাই, সেটা গুগলে সার্চ দিলেই পাবে এবং ওখানে গেলেই পাবে। তো 13 বছরে তো মনে করেন যে সিনেমা গানের অসংখ্য প্রোগ্রাম করছি। হ্যাঁ, কিন্তু এখন আমি এই যে সরাসরি মানুষের সাথে ঘুরি। না, এটা ভালো, তো আপনি একটা ভালো জীবন বাইছে নিচ্ছেন, কারণ এখানে এখন আগে 10 বছর কম বাঁচতেন, এখন 10 বছর বেশি বাঁচবেন আর কি, যদি আল্লাহ হায়াত রাখে। অনেকেই হুট করে ইউটিউব শুরু করে, ফেসবুক শুরু করে, কিন্তু তাদের দুইটা জিনিস আমি বলতে চাই, হুট করে শুরু করলে হবে না। আচ্ছা আচ্ছা, আপনার অনেক ইকুইপমেন্ট আছে, অনেক কিছু আছে, আপনি পারবেন না। কেন পারবেন না? একটা অভিজ্ঞতার বিষয় আছে। আচ্ছা, ধরেন আমরা যখন টেলিভিশনে কাজ করতাম, প্রোগ্রামটা মাত্র শেষ করছি, শুটিং করছি মাত্র, এটা এডিট করতাম, সাথে সাথে এটাকে অন এয়ারে দিতাম। আপনারা কিন্তু এগুলো দেখেন নাই। আমরা যখন অন এয়ারে দিতাম, যে এই মাত্র একটা ক্যাসেট শেষ হয়েছে, এরকম মিনি টিভি ছিল, তো মিনি টিভিতে রেকর্ড করে ওটা আমরা মেশিনে ঢুকাই দিয়ে আবার অন এয়ারে যাইতো। জি জি, একটা পার্ট দিছি মনে করেন, এরপর বিজ্ঞাপন শুরু হইতো, আর এক পার্ট ঢুকাইতাম মেশিনে। তো ওই চ্যালেঞ্জ গুলো নেওয়ার মতো তো শক্তি আমাদের ছিল। তারপরে মনে করেন শিল্পীদের সাথে যে সম্পর্ক, বিশেষ করে এই যে সিনেমার এই যে গানের যে শিল্পীরা, তাদের সাথে যে আমাদের সম্পর্ক থাকে, এত বছর যে টিকে রাখছেন, দেখা যায় আমরা জানি যে আসলে আমি যদি সামিনা পরে ফোন দিই, কখন ফোন দিবে এটা কিন্তু আমি জানি। বাপ্পা মজুমদারে ফোন দিছি, কখন ফোন দিব, তো এটা তো আমাদের একটা পারিবারিক বাসা, চিনি, সেই বাসায় যাইতাম, খাইতাম। আপনার একটা মজার কাহিনী বলি একটুখানি, আমি থামাই আপনাকে। আমি দেখছি আমার সামনে আপনি শিল্পী আশিকের সাথে কথা বলছেন। আশিক ভাই আপনাকে গাড়ি দিয়ে আপনার বাড়ির সামনে নামাইও দিয়ে গেছে। হ্যাঁ, সেটা নলক বাবু আপনাকে বনশ্রীতে নামাই দিয়ে গেছে, আসছে, এটা আমি অনেক রেকর্ড আপনার জানি। আমি ভিডিও করছি। আচ্ছা, বলেন আপনি কি বলতে চাইলেন জানি, আমি থামাই দিয়েছিলাম। আমাদের সামিনাপার তো ছিলেন। জি, সামিনাপার। সামিনাপার বাসায় আমি একবার গেলাম, তো আমি বলছি একটা সেলফি তুলবো। আমি বললাম যে আমি তো সেলফি তুলতে পারি না। জি, তো উনারা একটা সেলফি তুলাইলাম, উনিও পারে না। তো বলতেছে যে আমিও তো পারি না, তো একটা সেলফি তুললাম। আমি বললাম যে সেলফিটা আপনাদের তোলাইছে এই কারণে যে আমি মানুষের দেখাবো যে আপনি আমার এনে সেলফি তুলছেন। আচ্ছা 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 আচ্ছা, এটা তো একটা বিরাট মজার বিষয়। এটা কিন্তু সামিনা আপা নিজেও বুঝতে পারে নাই, বুঝতে পারে না, আমি পরে বুঝতে পারছে। হ্যাঁ, পরে বুঝছে যে আপনার জীবনে প্রথম সেলফি আপনি আমার তুলে দিয়েছেন। আচ্ছা যাক, অনেক কথা হলো, যেটার জন্য আর কি ভাই আসছে। আলমবাড়ি গেলে বলছিলাম যেহেতু আসবেন, এই চরে আসলে অনেক সাপ আছে, রাসেল ভাইপার, খুবই বিষাক্ত সাপ। এটা কি আসলে সত্যি সাপ আছে এখানে? সত্যি সাপ আছে, যদিও আমি চোখে পড়ে নাই, কিন্তু অনেক ভুক্তভোগী আছে এখানে, আসলে অনেক ভয়ের ব্যাপার আছে। তো সেই সাপের জন্য আমি বললাম ভাই যেহেতু আসবেন, তাহলে গুলিস্তান থেকে 2 জোড়া জুতা নিয়ে আসেন, আপনার জন্য 1 জোড়া, আমার জন্য 1 জোড়া। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে আলম ভাই জুতা কিনতে গিয়ে আসতে দেরি করে ফেলছে। এই হচ্ছে সেই জুতা, এখন আনবক্সিং হচ্ছে। তো এই জুতাগুলো পাই দিলে যারা রাসেল ভাইপার সাপটা, যেটা আলম ভাই আপনি জানেন না মনে হয়, সাপটা অত্যন্ত ভয়ঙ্কর। এই যে সাপটার কথা বলতেছেন, এটা পৃথিবীর 5 নাম্বার ভয়ঙ্কর সাপ, বিষাক্ত সাপ এই সাপটা। এই সাপটা, কিন্তু এই সাপটা তো এই বিক্রমপুরে এবং এই চরে এইগুলো ছিল না কোথাও। এই সাপটা ছিল না, এই সাপটা ছিল বরেন্দ্র অঞ্চলে, মানে রাজশাহীতে ছিল। পরিবেশ বিপর্যয়ের কারণে মাঝখানে 100 বছর এই সাপ দেখা যায় নাই। এখন গবেষকরা বলতেছে যে এই সাপটা ওই বরেন্দ্র অঞ্চলের জঙ্গলে হয়তো ছিল, থাকার পরে হয়তো খুব কম সংখ্যায় ছিল। আচ্ছা আচ্ছা, তো এর ভিতরে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, গাছপালা নষ্ট করে ফেলছে, যে কারণে আপনার ওই পদ্মা নদীর যে অববাহিকা বা তীরগুলো আছে, এর আশেপাশে গত 10-12 বছর ধরে এই সাপগুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাপগুলো এতই মারাত্মক যে এটার ভ্যাকসিন আমাদের দেশে নাই, এখনো হয় নাই। প্রথম। সেকেন্ড হচ্ছে আপনার আমরা যখন এই টেলিভিশনে কাজ করি বা একটা ভিডিও কাজ করি, একটা ফ্রেম থাকে 1 সেকেন্ডে 24 ফ্রেম থাকে। এটা তো ফ্রেমের হিসাব আপনি বুঝবেন, তারা বুঝবেন, সাধারণ মানুষ বুঝবে না। তো 1 সেকেন্ডকে 16 ভাগ করলে 1 ভাগের ভিতরে ও আপনার শরীরে বিষ পুশ করবে, এত মারাত্মক। এবং আপনি যদি কোনো উজার কাছে যান, তাহলে আপনি নিশ্চিত আপনি মৃত্যুর মুখে পড়ে যাবেন। তাই মানে এত বিষাক্ত, এত দ্রুত কাজ করে, দ্রুত কাজ করে। অতএব আপনাকে দ্রুত ঢাকা মেডিকেলে পৌঁছাইতে হবে। সেই সময়টা তো পাওয়া যাবে না, সেই সময়টা পাওয়া যাবে না দেখেই আর কি আমাদের সাবধানে চলতে হবে, যে কারণে আপনাকে জুতা আনতে বলছি।
সাপগুলো সাধারণত এখানে কামড় দেয়, এদিকে কামড় দেয় বা এদিকে কামড় দেয়। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন এটাকে ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনাকে আর সাপে কামড় দিলেও এটার উপরে চলে যাবে, এটার উপরে থাকবে। আচ্ছা, তাহলে এটা অনেক সেফটি একটা জিনিস, তাই না? এটা অনেক সেফটি একটা জিনিস।